এইচএসসি ইংরেজি প্রথম পত্রে তুমি খুব সহজেই 90 নম্বরের বেশি পেতে পারো যদি তোমার জানা থাকে প্রপার স্ট্র্যাটেজি, কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কোনগুলো বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে এবং কোনগুলো স্কিপ করলেও হবে। আজকের এই ভিডিও শেষে এই সমস্ত বিষয়ে তোমার ধারণা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। And in this video, you are getting a model question including its answer. So without wasting a single second, let's dive into the topic. সো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে ইংরেজি প্রথম পত্রে আমরা ৯০ এর বেশি নম্বর পেতে পারি। তো ফার্স্টেই ১ নম্বরে আমাদের একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজ থেকে একের ক নম্বরে থাকবে ৫ টা এমসিকিউ যেখানে ৫০০ নম্বর এবং বিতে থাকবে আমাদের আনসারিং কোয়েশ্চেন যেখানে ৫ টা প্রশ্নের মধ্যে রয়েছে ১০ নম্বর। অর্থাৎ ফার্স্ট সিন প্যাসেজ থেকে আমাদের মোট মার্ক রয়েছে ১৫ নম্বর। এখন এখানে একটা স্ট্র্যাটেজি হচ্ছে যখন তুমি এই প্রশ্নটা হাতে পাবা, সর্বপ্রথম এসে আগে এই ৫ টা কোয়েশ্চেন পড়ে নিবা। ৫ টা কোয়েশ্চেন পড়ার পরে তোমার মাথায় কিওয়ার্ড গুলো সেট হয়ে গেল। এখন তুমি গিয়ে প্যাসেজটা পড়বা। একই সাথে যখন তুমি প্যাসেজটা পড়ছো, যে কিওয়ার্ড গুলো তুমি প্রশ্নের মধ্যে পাইছো, ওই কিওয়ার্ড গুলো এখানে আন্ডারলাইন করার পরে বাম পাশে লিখে রাখবা A or B or C। তাহলে তোমার আনসার করা খুবই সহজ হয়ে যাবে। একই সাথে যখন প্যাসেজ পড়া শেষ হয়ে গেল, তখন তুমি এসে এই ৫ টা এমসিকিউ আনসার করবা। এমসিকিউ আনসার করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা যে ডিকশনারি মিনিং না, সেন্টেন্স সেন্স যে মিনিংটা থাকে ওই জিনিসটা আনসার করার চেষ্টা করব। অর্থাৎ একটা ওয়ার্ডের অর্থ একটা সেন্টেন্সে একরকম হতে পারে, আরেকটা সেন্টেন্সে আরেক রকম হতে পারে। তো অবশ্যই মাথায় রাখবা প্যাসেজে ওই ওয়ার্ডটার যে মিনিংটা বুঝিয়েছে ওইটাই যেন আমি এমসিকিউ এর মধ্যে আনসার করি। আর এখানে ভালো করার জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনস প্র্যাকটিস করলেই ইনশাআল্লাহ ভালো করতে পারবা। এরপরে আমাদের রয়েছে ফ্লো চার্ট। ফ্লো চার্টের ক্ষেত্রে এই ফরম্যাটটাই মেইনটেইন করবা। দেখো এখানে আমি প্রথমত বক্স করেছি, তারপরে হচ্ছে যে এই নাম্বারিং করছি। তো এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি। একই সাথে ম্যান্ডেটরি হচ্ছে আমাদের অ্যারো চিহ্নগুলো। তো এটা এভাবে দিলে ইনশাআল্লাহ খুব সহজেই তুমি এখানে ভালো নম্বর পেয়ে যাবা। আর ৩ নম্বরে আমাদের সামারি রাইটিং। সামারি রাইটিং এর একটা ফরম্যাট, আ যদিও বা ফরম্যাট জিনিসটা খুব বেশি সংযত নয়। ফ্রি হ্যান্ড রাইটিং শেখা আমাদের প্রত্যেকেরই জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের প্রিপারেশন যদি খারাপ হয় এবং পরীক্ষা যেহেতু চলে আসছে, তো এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো পরীক্ষায় নাম্বার কিভাবে ভালো পাইতে হয়। তো অবশ্যই সামারির ফরম্যাট তোমরা চাইলে আমি একটা হচ্ছে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো সামারিতে। তো ওই ফরম্যাটটা মেইনটেইন করলে ইনশাআল্লাহ তুমি সামারিতে ৯ থেকে ১০ নম্বর পেয়ে যাবে ইনশাআল্লাহ এবং আমাদের টার্গেটই থাকবে ৯ থেকে ১০ তোলা। এরপরে আমরা আসি এখানে, এটা হচ্ছে আমাদের উইথ ক্লুজ এর বক্স। অর্থাৎ এই যে কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই আন্ডারলাইন গুলোতে যে শব্দগুলো বসবে, ওই শব্দগুলো উপরে বক্স আকারে তোমার এখানে দেয়া থাকবে। হ্যাঁ? এবং তোমার যতটা প্রয়োজন হবে তার থেকে ১ টা বা ২ টা ওয়ার্ড বেশি থাকবে। তো এখানে আমাদের টার্গেটে থাকবে ৫ এর মধ্যে ৫ ই তোলার জন্য। এই জিনিসটা খুবই সহজ। একটাতেই 0.5 মার্ক করে রয়েছে। তো আমাদের জাস্ট বক্সের শব্দ দেখব। তারপরে ওই জিনিসটা এখানে বসাবো। আমি এখানে আনসার দিয়ে দিয়েছি এই জায়গায়। এরপরে ৫ নাম্বারে আমাদের থাকবে উইথআউট ক্লুজ। অর্থাৎ এইখানে যে গ্যাপের মধ্যে শব্দগুলো বসবে, ওই শব্দগুলো কোয়েশ্চেনের মধ্যে দেয়া থাকবে না। তো এটা আমাদেরকে নিজের সেন্স মেক করে এই জিনিসটাকে বসাতে হবে। এখানে স্ট্র্যাটেজিতে আমি দেখো লিখেছি যে তুমি স্ট্রাকচার অ্যান্ড প্যাসেজ এর কনটেক্সটটা বুঝবা। তারপরে টেন্স, প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড প্রনাউন সবকিছু চেক করে সুন্দর মতো যে ওয়ার্ডগুলো এখানে বসার ওই সুইটেবল ওয়ার্ডটা বসাবা এবং এখানে ভালো করবার জন্য, অর্থাৎ উইথ ক্লুজ এবং উইথআউট ক্লুজে ভালো করবার জন্য প্রিভিয়াস ৫ বছরের কোয়েশ্চেন তুমি সর্বপ্রথম প্র্যাকটিস করবা। এইটা যখন হয়ে যাবে এবং যখন প্র্যাকটিস করবা, খুবই ভালোভাবে বুঝে প্র্যাকটিস করবা যে প্রতিটা সেন্টেন্সে কি বলছে, কেন হয়েছে। ঠিক আছে? প্রতিটা জায়গায় কেন জিজ্ঞেস করবা। তাহলে আমার মনে হয় যে তোমার 80% জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তুমি সময় পেলে আরো বেশি এক্সটেন্ড করো, মডেল কোয়েশ্চেনগুলো সলভ করো। তাহলে ইনশাআল্লাহ এখানে তুমি ৯ থেকে ১০ মার্ক ইজিলি তুলতে পারবা। এরপরে আমরা আসি রিঅ্যারেঞ্জ এর ক্ষেত্রে। রিঅ্যারেঞ্জ সহজ জিনিস। তোমরাও জানো। এখানে একটা জিনিস করবা না, সেটা হচ্ছে যে পুরো স্টোরি তোমাকে লিখতে হবে না। যে জিনিসটা এখানে থাকবে পুরোটা লিখতে হবে না। তুমি জাস্ট আনসারের ক্ষেত্রে এই জিনিসটাই করে আসবা। এই জিনিসটাই সবাই করে এবং এখানেও ফুল মার্ক পাওয়া যায়। তো তোমার অনেক বেশি সময় এখানে সেভ হবে। যেহেতু আমার রাইটিং এ অনেক কিছু লিখতে হয়। তুমি এইখানে যে সময়টা সেভ করতে পারবা, ওই জিনিসটা তুমি রাইটিং এ গিয়ে ইমপ্লিমেন্ট করলে তুমি ওইখানে আরো বেশি নম্বর পাবা। তো এখানে অবশ্যই ফ্লোটা মেইনটেইন করবা এবং এইখানকার একটা হ্যাকস হচ্ছে, এই যে রিঅ্যারেঞ্জ এ যে সব প্রশ্নগুলো আসে, এগুলা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কমপ্লিটিং স্টোরি যে আমরা পড়ি, ওই কমপ্লিটিং স্টোরি থেকেই আসে। তো কমপ্লিটিং স্টোরিটা তুমি যদি বুঝে সলভ করো, খুব সহজেই তুমি রিঅ্যারেঞ্জটা আনসার করে আসতে পারবা। তো এটাই ছিল আমাদের এই পার্টের। আমাদের পার্ট 2 রাইটিং পার্টে আমাদের 40 মার্কস রয়েছে। এখানে ১ম এই তুমি একটা প্যারাগ্রাফ পেয়ে যাবা। সো প্যারাগ্রাফ যেটা আমরা 9-10 এ পড়ছি এবং সচরাচর পড়ে থাকি, ওই প্যারাগ্রাফগুলোর মধ্যেই আসে।
এখন এটা যেহেতু একটা রিটেন পার্ট এবং এখানে ফ্রি হ্যান্ড রাইটিং এর কোনো বিকল্প নেই, হ্যাঁ? অনেকে মুখস্থ করে, বাট মুখস্থ করে আসলে সবকিছু মনে রাখা সম্ভব না। কারণ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার মিলে অনেক বড় রাইটিং পার্ট রয়েছে। তো আমি ইনশাআল্লাহ ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর একটা মাস্টার ক্লাস নিয়ে আসবো, যেটা করলে তোমার ইনশাআল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। যদিও বা এটা একটা ডাইভার্স টপিক, বাট কিছু জিনিসের ক্ষেত্রে দেখো সবাই তো প্যারাগ্রাফ লিখবে। বাট তোমাকে ডিফারেনশিয়েট টিচার কিভাবে করবে? তোমাকে ডিফারেনশিয়েট করতে পারবে যখন তুমি কানেক্টরস এর মধ্যে সুন্দর এক্সচেঞ্জ নিয়ে আসবা। একটা সেন্টেন্সে কানেক্টরের মধ্যেই জাস্ট এক্সচেঞ্জ করলে অনেক সুন্দর সেন্টেন্স মেক করা সম্ভব। কঠিন কিছু জানতে হয় না। তো প্রথমত আমাদের এই প্যারাগ্রাফ গেল। প্যারাগ্রাফের মধ্যে টার্গেট থাকবে ৯ থেকে ১০ তোলা। তো এইটা আসলে আমাদের কলেজের পরীক্ষাগুলা না দিলেও তোমার বোর্ডে কিন্তু মার্ক দিবে। তো এখানে যদি তুমি বানান ভুল না করো এবং সঠিকভাবে লিখতে পারো এবং সঠিক কানেক্টরস সঠিক জায়গায় ব্যবহার করো, তাহলে ইনশাআল্লাহ এখানে তুমি ৯ থেকে ১০ নম্বরও পেতে পারো। তো আমি ফোক মিউজিকের একটা উদাহরণ দিয়েছি এখানে, অন্য কিছু আসতে পারে। এরপরে আমাদের হচ্ছে যে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরিটা সবসময় মাথায় রাখবা যে তোমাকে শুধুমাত্র বইয়েরটাই লিখতে হবে না। তুমি যে জিনিসটা জানো তুমি সুন্দর মতো ফিনিশিং দিতে পারো এই জিনিসটা। তো কমপ্লিটিং স্টোরি আমাদের জানার মধ্যেই থাকে। আমরা অনেক ছোট থেকেই পড়ছি। অনেক গল্পই ছিল। 9 এ পড়ছি, 10 এ পড়ছি। এবং এর পাশাপাশি কমপ্লিটিং স্টোরিটা প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনগুলো রয়েছে, অবশ্যই চেষ্টা করবা যে ওই কোয়েশ্চেনগুলো ভালো করে বুঝে পড়বার জন্য। কারণ ওইখান থেকেই তোমার কমপ্লিটিং স্টোরি আসতে পারে, আবার ওইখান থেকেই তোমার রিঅ্যারেঞ্জ এ কোয়েশ্চেন আসতে পারে। তো একই সাথে কিন্তু আমরা ২ টা বেনিফিট পাচ্ছি। তো এখানে আমাদের টার্গেট থাকবে কমপ্লিটিং স্টোরিতে মার্ক 7, টার্গেট থাকবে আমাদের ৬ থেকে ৭ তোলবার জন্য। এখন এরপরে ৯ নম্বরে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে কারোর প্রতি ইমেইল লেখা কিংবা ইনফর্মাল লেটার লেখা। তো ইমেইল রাইটিং এর ফরম্যাট তোমরা সবাই জানো আশা করি। তো এখানে অবশ্যই এই যে ডিয়ার রিনার পূর্বে তুমি যাকে লিখছো সেই টু টা উল্লেখ করবা। ঠিক আছে? কার প্রতি লিখছো। তারপরে তুমি জিনিসটা শুরু করবা এবং এখানে খুব সহজেই ৫ এর মধ্যে ৫ নাম্বার পাওয়া যায়। তো এই জিনিসটা কোনোভাবেই ভুল করা যাবে না এবং খুব বেশি কিছু লিখতে হবে না। ইমেইল শব্দের অর্থই হচ্ছে ইলেকট্রনিক মেইল, অর্থাৎ খুব বেশি লেখার দরকার নেই এখানে। এখানে শুধুমাত্র শর্ট এই যতটুকু আছে ততটুকু লিখলেই তুমি ফুল মার্ক পেয়ে যাবা ইনশাআল্লাহ। এরপরে আমাদের গ্রাফ চার্ট বা পাই চার্ট রয়েছে। তো এটারও যদিও বা ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু তুমি যদি ফরম্যাট না জানো তাহলে কিন্তু অনেক বেশি বড় লিখে কোনো ধরনের উপকার নাই। গ্রাফ অ্যান্ড চার্ট এই জিনিসটাকে ডিসক্রাইব করবার জন্য একটা সুন্দর ফরম্যাট রয়েছে। ওই ফরম্যাটটা মেইনটেইন করে তুমি যদি সঠিক ওয়ার্ড শব্দ চয়ন করো তাহলে খুব সহজেই এখানে আমাদের ফুল মার্ক পাওয়া সম্ভব। আমি এটার উপরে একটা ডেডিকেটেড ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ, যেটি করলেই তোমার এই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যে আইটেমটা সেটা হচ্ছে আমাদের থিম রাইটিং। অর্থাৎ আমরা বাংলায় যে সারমর্ম পড়েছি কোনো কবিতা থেকে, তাই সেটি কি বুঝিয়েছে সেটি লিখতে হয়। এবার ইংরেজিতেও ঠিক সেইম জিনিসটাই। তো তোমাকে অবশ্যই বুঝতে হবে যে এই জায়গাটাতে আমাদের মেইন আইডিয়া বা মেইন থিমটা কি? তারপরে এটাকে নিজের ভাষায় তুমি প্রকাশ করবে। তো এটাই হচ্ছে এখানকার টিপস ছিল। আর একটা জিনিস তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই যে সামারি রাইটিং যেটি রয়েছে, সামারি রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবা যে প্যাসেজটা রয়েছে তার ৩ ভাগের ১ ভাগ অর্থাৎ 1/3 লিখবার জন্য। ঠিক আছে? তারপরে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমরা আরেকবার দেখো। আমি তোমাদের জন্য আরেকবার দিয়েছি যে এই যে আমাদের 35 মার্কস ১ম এর এইটা থাকবে আমাদের টেক্সট বুক থেকে। তারপরে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ অ্যান্ড উইথআউট ক্লুজ, তারপরে রিঅ্যারেঞ্জিং এর ক্ষেত্রে ১০ মার্ক। তারপরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে প্যারাগ্রাফে ১০, কমপ্লিটিং স্টোরিতে ৭, ইমেইলে ৫, তারপর হচ্ছে গ্রাফ চার্টে ১০ এবং আমাদের যে থিম রাইটিং রয়েছে ওইখানে ৮ মার্ক রয়েছে। তো এটাই ছিল আজকের মতো। তো আই হোপ যে তোমাদের এই আইডিয়াটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি একটা প্রশ্নও দিয়েছি তার সাথে উত্তর দিয়েছি। এখন তোমার কাজ হচ্ছে যে প্রথমত প্রশ্নটা দেখে বাসায় প্রশ্নটা সলভ করা এবং যে জায়গাগুলোতে তোমার ভুল হবে কিংবা আটকে যাবা ওইটা এসে উত্তরটা দেখে আবার ঠিক করে নেওয়া। তাহলে তোমার একটা সুন্দর প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। Thanks for watching this video till the end. If you have any queries related to English, so please comment below the video. I will try to solve your problem through my videos. If this video was helpful, please let me know and share with your friends and subscribe our channel, because this will be your complete guide for your spoken English skills, as well as it will help you to develop your grammatical knowledge.